টাকার ক্ষমতা থাকলে যে সবসময় সবকিছু পারফেক্টভাবে পাওয়া যাবে এমনটা কিন্তু সত্য না, যার প্রমাণ যুক্তরাষ্ট্রের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়াম। এই স্টেডিয়ামটা দেখে সবাই অনেক বাহবা দিয়েছিল, যুক্তরাষ্ট্র অনেক প্রশংসা করেছিল যে 6 মাসের মধ্যে যুক্তরাষ্ট্র অনেক দারুণ একটা স্টেডিয়াম তৈরি করেছে। কিন্তু যখনই খেলা শুরু হয়েছে তখনই কিন্তু সিসিং ফাঁক হয়ে গেছে। অর্থাৎ আমাদের বাংলা ভাষায় একটা প্রবাদ আছে যে উপর দিয়ে ফিটফাট ভেতরে সদরঘাট। পুরোটাই এই অবস্থা, বাজে উইকেট এবং তার চেয়েও বাজে আউটফিল্ড। এইটা নিয়ে খুব বেশি সমালোচনা হচ্ছে, হওয়ারই কথা। তবে যুক্তরাষ্ট্রের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে খেলার স্বাদ না থাকলেও স্বাদ হবে আপনার খাবার যদি ইরফান সস ব্যবহার করেন। বলছিলাম নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের কথা। এই মাঠে প্রথম খেলেছিল সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কা। সেই ম্যাচে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে মাত্র ৭৭ রানে অল আউট হয়ে যায়। আজকে খেলেছে আয়ারল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। আয়ারল্যান্ড প্রথমে ব্যাট করে মাত্র ৯৬ রানে অল আউট হয়ে গেছে। এখানে আসলে ব্যাটারদের দোষ দেওয়ার সুযোগ নেই। সমস্যাটা উইকেটের, সমস্যাটা আউটফিল্ডের। আপনাদেরকে একটা পরিসংখ্যান দিই যে আসলে শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকা দুটো দলেই কিন্তু শক্তিশালী, বেশ শক্তিশালী, এবং তাদের দলে বেশ ভালো কিছু ব্যাটারও আছে। সেই ম্যাচে দুই দল মিলে রান করেছেন ১৫৭ এবং ওভার প্রতি রান রেট ছিল ৪.৪২, আর উইকেট পড়েছে ১৪টি। টসে জিতে শ্রীলঙ্কা প্রথমে ৭৭ রান নিয়েছেন ১৯ ওভার ১ বলে। আর ৭৭ রান নিতেই দক্ষিণ আফ্রিকার মতো যে ব্যাটিং লাইন আপ, শক্তিশালী ব্যাটিং লাইন আপ, তারা কিনা ৬ উইকেট হারিয়েছে এবং তাদেরকে ব্যাট করতে হচ্ছে ১৬.২ ওভার পর্যন্ত। তাহলে এবার বোঝা যায় যে আসলে শুধুমাত্র শ্রীলঙ্কার ব্যাটারদের দোষ ছিল না, দক্ষিণ আফ্রিকার ব্যাটাররাও ভুগেছে। এবং সেই ম্যাচটার কথা বাদ দিলে আজকের ম্যাচের কথা বলে যে আয়ারল্যান্ড, তারাও কিন্তু আজকে বেশ ব্যাটারে স্ট্রাগল করেছে। প্রথম ৫০ রান নিতেই তাদের কিন্তু ৮টা উইকেট পড়ে গেছে। পরবর্তীতে তারা আসলে ৯৬ রান করতে সক্ষম হচ্ছে। এবং ভারত যেই ধরনের ব্যাটিং করে, যে অ্যাপ্রোচে ব্যাটিং করে, তারাও কিন্তু ১২ ওভার ২ বল পর্যন্ত ব্যাট করতে হয়েছে আয়ারল্যান্ডের মতো দলের বিপক্ষে ৯৬ রান করতে। অর্থাৎ এটা পরিষ্কার যে আউটফিল্ডে সমস্যা আছে এবং উইকেটেও সমস্যা আছে। অপ্রত্যাশিত বাউন্স, অপ্রত্যাশিত সুইং। নিশ্চয়ই খেলা যারা দেখেছেন তারা হয়তো বুঝছেন যে আসলে ব্যাটারদের আসলে কতটা অপ্রত্যাশিত মোমেন্টের মুখোমুখি তারা হয়েছে। আর আউটফিল্ডে যখন বলটা উড়ে গিয়ে পড়েছে কিংবা বলটা আউটফিল্ডে পড়ার পর সেটা থেমে গেছে, যেহেতু এখনও ভেতরে নরম আছে, বালি আছে, সে কারণে আসলে বলের গতিটা একদম কমে যাচ্ছে, যে কারণে 4-এর সংখ্যা খুব কম হচ্ছে। আর যেহেতু বোলিংটা অনেক ভালো হচ্ছে, সেহেতু ছক্কার সংখ্যাটা কিন্তু খুব একটা বেশি না, কম হচ্ছে। যদিও ওভারঅল এবারের বিশ্বকাপে কিন্তু রান কম হচ্ছে বা কম রানের ম্যাচগুলোই হচ্ছে, কিন্তু তারপরও এই উইকেটে বা এই স্টেডিয়ামে একটু বেশি সেটা লক্ষ্য করা যাচ্ছে। এই মাঠে কিন্তু ভারত এবং পাকিস্তানের ম্যাচ হবে। ভারত পাকিস্তানের ম্যাচ মানেই তো উত্তেজনা, কিন্তু সবাই ধারণা করছে যে এই মাঠে যদি ভারত পাকিস্তানের ম্যাচটা হয়, যদি এমন লো স্কোরিং ম্যাচ হয়, তাহলে আসলে সেই ম্যাচটা হয়তো জমবে না। এই মাঠে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে। এখন এখানে যারা দুটো ম্যাচে যারা প্রথমে ব্যাট করেছে তারা হেরেছে, যারা পরে ব্যাট করেছে তারা কিন্তু সুবিধা নিয়েছে। এর জন্য টসটা অনেক বড় ফ্যাক্টর। একটু আগে ফেসবুকে দেখলাম কাউকে বলছে যে নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেনকে ম্যাচ জেতার চেয়ে টস জেতাটা প্র্যাকটিস করতে বলা হচ্ছে, যে টসে যদি জিততে পারে তাহলে তো বাংলাদেশের ভাগ্যটা খুলে যেতে পারে। কারণ টসে যারা জিতছে তারা শেষে ব্যাটিং করলে একটু ফায়দা পাওয়া যাচ্ছে, যেটা আমরা দেখেছি যে শ্রীলঙ্কা ৭৭ রান অল আউট হওয়ার পর দক্ষিণ আফ্রিকা ম্যাচটা জিতেছে, আয়ারল্যান্ডও ৯৬ রান অল আউট হয়েছে, ভারতও ম্যাচটা জিতেছে। সেক্ষেত্রে বাংলাদেশের জন্য টসটা অনেক গুরুত্বপূর্ণ হবে, যে আসলে বাংলাদেশ যদি টসে জিততে পারে তাহলে পরে ব্যাটিং করলে হয়তো সেক্ষেত্রে বাংলাদেশ কিছু একটা করতেও পারে। তবে এই উইকেটে ব্যাটিং করাটাকে রীতিমতো মানসিক টর্চার বলে আখ্যায়িত করেছেন বাংলাদেশের একজন প্রখ্যাত ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। তিনি বলছেন যে এখানে আসলে ব্যাট করা অসম্ভব এবং এটা আসলে ব্যাটারদের উপর রীতিমতো মানসিক অত্যাচার করা। এবং তিনি যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ আয়োজন নিয়েও সমালোচনা করেছেন এবং তিনি বলেছেন যে আইপিএলে এত রান বন্যা হয়েছে, সেখানে কমেন্টেটররা, ক্রিকেট বিশ্লেষকরা আইপিএলকে একদম প্রশংসায় ভাসিয়ে দিয়েছেন, কিন্তু যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে যেহেতু রান হচ্ছে না, সেখানে কেন আসলে কমেন্টেটররা নীরব রয়েছেন, তারা কেন আসলে সমালোচনা করছেন না। তবে অনেকেই সমালোচনা করছে। আমরা দেখেছিলাম যে এর আগে শ্রীলঙ্কা ম্যাচের পর ইরফান পাঠান তিনি বলেছিলেন এই উইকেটে টি-20 ক্রিকেট খেলা অসম্ভব। ডেল স্টেইন তিনি বলেছেন যে আউটফিল্ডটা বাজে, উইকেটটা বাজে। আরও অনেকে আসলে সমালোচনা আস্তে আস্তে হচ্ছে যে আসলে এই মাঠে এই উইকেটে আসলে রেডিমেড উইকেটে আসলে বা রেডিমেড আউটফিল্ডে আসলে খেলা আসলে সম্ভব না। আউটফিল্ডটা
তো চেঞ্জ করা সম্ভব না, কিন্তু উইকেটটা হয়তো চেঞ্জ করা সম্ভব, যেহেতু ওই উইকেটটা নিয়ে আসা হচ্ছে অস্ট্রেলিয়া থেকে ড্রপ ইন পিচ, চাইলে উইকেটটা চেঞ্জ করতে পারবে, কিন্তু আউটফিল্ড তো চেঞ্জ করা সম্ভব না। আর যে বিশেষ করে বাংলাদেশের মতো যারা আসলে বাউন্ডারি নির্ভর অর্থাৎ 4 নির্ভর দল, যারা ছক্কার যে 4 বেশি মারে, তাদের জন্য এটা খুবই বিপজ্জনক, কারণ বাংলাদেশের রানগুলো তো নিচ দিয়ে হয়, সেই ক্ষেত্রে আসলে আউটফিল্ড যেহেতু স্লো, সেক্ষেত্রে বাংলাদেশের জন্য এটা আসলে হুমকি স্বরূপ বলা যায়। সব মিলিয়ে আসলে যুক্তরাষ্ট্রের যে আয়োজন, সে আয়োজন নিয়ে অনেক বেশি প্রশংসায় ভাসিয়েছিল, অনেক বেশি প্রশংসা করা হয়েছিল, কিন্তু যখনই খেলা শুরু হয়েছে তখন কিন্তু বাস্তব চিত্র দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের ক্ষমতা আছে, টাকা আছে, হয়তো তারা এক সময় এগুলো দিয়ে আসলে তারা ক্রিকেট যে মোড়ল সেটা হয়ে যেতে পারেন, কিন্তু আসলে এই যে সমস্যাগুলো, সেই ক্ষেত্রে আসলে একটা আইসিসি ইভেন্টে এমন উইকেট, এমন আউটফিল্ড, এটা আসলে নিঃসন্দেহে আসলে মানা যায় না। তারপর আমরা আশা রাখছি যে বাংলাদেশের জন্য একটা দিক থেকে এটা ভালো হয়েছে, যেহেতু বাংলাদেশ বড় স্কোর করার মতো, বড় রান করার মতো বাংলাদেশের অ্যাবিলিটি নেই। এই উইকেটে যদি 120 রানও করা যায়, সেটাও ফাইটিং স্কোর হবে। 140-160 করলে তো সেটা অবশ্যই সেটা একদম জেতার মতো স্কোর হবে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ যেহেতু 180-200 করলে আসলে বাংলাদেশের ব্যাটাররা ব্যাট করার আগেই হেরে যায়, সেক্ষেত্রে বাংলাদেশের জন্য যদি বাংলাদেশ যদি প্রথমে বোলিং করতে পারে, 100 রানের মধ্যে প্রতিপক্ষকে গুটিয়ে দিতে পারে, তাহলে হয়তো বাংলাদেশের জন্য একটা সুযোগ থাকবে। আর শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে কোনো একটা ম্যাচ বাংলাদেশ জিততে পারলে, নেদারল্যান্ডস এবং নেপালের বিপক্ষে যে দুটো ম্যাচ হবে ওয়েস্ট ইন্ডিজের, সেখানের কন্ডিশনটা একটু ভিন্ন, সেই কন্ডিশনে বাংলাদেশ হয়তো সুবিধা পেতে পারেন। তো সেক্ষেত্রে হয়তো বাংলাদেশের সুপার এইটে ওঠার সম্ভাবনা থাকবে। আর নিঃসন্দেহে শরীফুলকে না পাওয়া বাংলাদেশের জন্য অনেক ক্ষতি, কারণ আমরা দেখছি যুক্তরাষ্ট্রের স্টেডিয়ামগুলোতে পেসারদের কিন্তু বেশ দাপট দেখেছি। আমরা আজকে ইন্ডিয়ার ম্যাচটা যদি দেখি, 10টা উইকেটের মধ্যে 8টা উইকেট নিয়েছে পেসাররা, এবং একটা রান আউট, আরেকটা নিয়েছিলেন স্পিনার আকসার প্যাটেল, এবং জাসপ্রীত বুমরা তিনি 3 ওভারে 6 রান দিয়ে মাত্র 2 উইকেট নিয়েছেন এবং ম্যাচ সেরা হয়েছেন তিনি। সব মিলিয়ে পেসারদের কিন্তু রাজত্ব চলছে এই উইকেটে, স্পিনাররা খুব একটা সুবিধা করতে পারছেন না। তো সেই ক্ষেত্রে শরীফুল ইসলামকে না পাওয়াটা বাংলাদেশের জন্য অবশ্যই হতাশার। শরীফুল থাকলে বাংলাদেশের ইউনিটটা, বাংলাদেশের পেস ইউনিটটা, বোলিং ইউনিটটা আরও বেশি শক্তিশালী হতো। তারপর আমরা প্রত্যাশা রাখি যে বাংলাদেশ দল নিশ্চয়ই ভালো কিছু উপহার দেবে, সেই প্রত্যাশা রাখি। হোসাইন আরমান, বিটি কুইক টাইম।